আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গতি অধ্যায়ের দ্বিতীয় পার্ট, যেটা হচ্ছে 31 থেকে 60 নাম্বার এমসিকিউ পর্যন্ত। তাই এখন আমরা শুরু করে দিই। তো 31 নম্বরে যেটা নিচে কোনটি স্কেলার রাশি। তো এখন আমি স্কেলার আর ভেক্টর দুটো আলাদা করে দিয়েছি নিম্নলিখিতের সাহায্যে। এখন এটা হচ্ছে ভেক্টর গুলো, যেগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, আর এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। তো এখন এখানে যেটা ভেক্টর আছে, ভেক্টর যেটা, সেই ভেক্টরের মধ্যে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে ভবের সব মন্দ ত্বরণ তীব্র তড়িঘড়ি প্রবল। তো এখন ভবে মানে পৃথিবীতে যে সমস্ত মন্দ ত্বরণ আছে, মন্দ যে ত্বরণ আছে, সেই ত্বরণগুলোকে দেখা যায় যে তীব্র তীব্র বদরাগী মেজাজি। তো এরপরে দেখা যায় যে তড়িঘড়ি প্রবল, সবকিছুতে একটা তাড়াহুড়া থাকে, তড়িঘড়ি থাকে, অস্থির থাকে। তো ওইটা নিয়ে আমরা না ভাবি, এটা খালি মাথায় রাখবো, ভবের সব মন্দ ত্বরণ তীব্র তড়িঘড়ি প্রবল। এটা দিয়ে আমাদের যে স্কেলার কোয়ান্টিটি আছে, ভ দিয়ে ভরবেগ, বে দিয়ে বেগ, সব দিয়ে সরণ, মন্দ দিয়ে মন্দন, তরুণ দিয়ে ত্বরণ, তীব্র দিয়ে তড়িঘড়ি প্রবল, তড়িঘড়ি প্রবল, আর তীব্র দিয়ে কি দুটোই তড়িৎ নির্দেশ করে। তীব্রর মধ্যে তড়িৎ তীব্রতা, আর তড়িঘড়ি প্রবল দিয়ে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। ওকে, তাহলে এগুলো গেল। এটা হচ্ছে ভেক্টর মনে রাখার উপায়। এবং স্কেলার মনে রাখার ক্ষেত্রে বিকাশের দৈব ক্ষমতা দূরে দ্রুত ভাষালো। তো এখন বিকাশ, বিকা কা দিয়ে হচ্ছে কাজ, সে দিয়ে হচ্ছে শক্তি, শক্তি হচ্ছে এনার্জি, দৈব দই দিয়ে হচ্ছে দৈর্ঘ্য, ক্ষমতার ক্ষম দিয়ে হচ্ছে ক্ষমতা, ক্ষমতা তো ক্ষমতাই, এবং তা দিয়ে হচ্ছে তাপমাত্রা, তা দিয়ে কি, তা দিয়ে হচ্ছে তাপমাত্রা, তা দিয়ে তাপমাত্রা। আর এই যে দূরে আছে, এই দূর হচ্ছে দূরত্ব, দ্রুত হচ্ছে দ্রুতি, ভা হচ্ছে ভর, সালের স হচ্ছে সময়। এখন একটা মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে ভর আর ভরবেগ। ভর কি আর ভরবেগ কি? ভর আমরা জানি যে ভর হচ্ছে একটা স্কেলার রাশি, স্কেলার রাশি, ঠিক আছে। কারণ কি, আমি কি বলবো, আমি ডান দিকে 50 কেজি বা বাম দিকে 70 কেজি, উপর দিকে 90, নিচের দিকে 0, এইভাবে কিন্তু আমরা ভর হিসাব করি না। আমি ডান বামে যেদিকেই যাই, আমার ভর সবসময় একটা নির্দিষ্ট ভর থাকবে, আমার ভর সবসময় নির্দিষ্ট থাকবে। তো এখন ভর নির্দিষ্ট থাকবে, এবং এই যে ভরবেগ, এই ভরবেগটার ক্ষেত্রে কি হবে, ভরবেগের দিক আছে, ভরের দিক নেই কিন্তু ভরবেগের দিক আছে। এটা হচ্ছে একটা উদ্ভট বিষয় যে ভরবেগের কিভাবে দিক থাকে। তো ওইগুলো নিয়ে আমরা আশা করি পরে আলোচনা করা যাবে। তো আপাতত এটাই। আর এখন আমাদের যে সমস্ত প্রশ্ন, কোনটা ভেক্টর কোনটা স্কেলার, এই দুটো মনে রেখে কিন্তু করতে পারবো। একটা ভেক্টরের জন্য ভবের সম্বন্ধ তরুণ তীব্র তড়িঘড়ি প্রবল, আর একটা স্কেলারের জন্য বিকাশের দৈব ক্ষমতা দূরে দ্রুত ভাষালো। ওকে, তাহলে এই কয়টা গেল। এবং এরপরে নিচে কোনটা স্কেলার রাশি, 31 নম্বর প্রশ্ন। বেগ, বল, ত্বরণ, শক্তি। বেগ কোথায়, বেগ, বল কই, বল এখানে লেখা হয়নি। এই যে প্রবল, তীব্র প্রবণ, তড়িঘড়ি প্রবণ। তো এখন প্রবল, প্রবলের মধ্যেই বল আছে, এই যে বল। তো বলটা হচ্ছে কি, বলটা হলো ভেক্টর, এবং যে বেগ আছে, এই যে বেগ, বেগটাও ভেক্টর, ত্বরণও ভেক্টর। কিন্তু আমাদের আরেকটা যেটা দিয়েছে শক্তি, এই শক্তিটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে শক্তি, বিকাশে এই যে শক্তি। তো এখন শক্তিটা কেন স্কেলার, এটা কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। কারণ শক্তি মানে হচ্ছে কৃতকাজ, ব্যয়িত শক্তি মানে কৃতকাজ, আর কাজ যেটা, কাজ হচ্ছে বল গুণ সরণ। এখন বল আর সরণের মধ্যে যে গুণফল, এই গুণফল ভেক্টরে দুই ধরনের গুণ হয়, একটা হচ্ছে ডট গুণন আর একটা ক্রস গুণন। তো এখন ডট গুণন হয় এখানে কোনখানে, যখন বল আর সরণ গুণ করি তখন হয় ডট গুণন। আর ডট গুণনের যে প্রোডাক্ট পাওয়া যায়, ডট গুণনের প্রোডাক্ট হয় স্কেলার। এই জন্য আমরা কাজ যেটা পাবো, কাজ একটা স্কেলার রাশি, আবার শক্তি একটা স্কেলার রাশি। কারণ এই দুইটা ভেক্টরের গুণফলটা স্কেলার হয়। কারণ এই দুইটা ভেক্টরের মধ্যে যে বল এবং সরণ থাকে, এই দুইটা গুণ হয় কি, গুণফলটা স্কেলার আসে, ডট গুণন স্কেলার। তো এরপরে 32 হচ্ছে নিচে কোনটা ভেক্টর রাশি, দৈর্ঘ্য, সরণ, দূরত্ব, দ্রুতি। এই যে দৈর্ঘ্য, এই যে দ্রুতি, এই যে দূরত্ব, বাকি থাকে সরণ। সরণ হচ্ছে কি ভেক্টর, কারণ কি সরণের সবসময় দিক থাকে। আমরা বলবো যে ডান দিকে 500 মিটার, বাম দিকে 600 মিটার, এটা হচ্ছে সরণ। কিন্তু দূরত্বটা কি, আঁকা বাঁকা যেভাবে খুশি সেভাবে যাবা, ওইটাই হচ্ছে দূরত্ব। দ্রুতি কি, যেদিকে যাচ্ছি কোন একটা নির্দিষ্ট দিকে বেগ, ঠিক আছে, একটা নির্দিষ্ট দিকে বেগ, এটা যদি দ্রুতি হয় তাহলে সেই দ্রুতিটা হয়ে যাবে বেগ। কোন একটা নির্দিষ্ট দিকে হলে বেগ, এবং যদি কোনো নির্দিষ্ট দিকে না হয়, কেবল কি হয়, কেবল হচ্ছে এই মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই সরণ, সরণ, সরণ যদি হয়, সরণের যে হার, অর্থাৎ 5 মিটার আমি গেলাম 2 সেকেন্ডে ডান দিকে, সেটা হবে কি, সেটা 5 মিটারটা সরণ হচ্ছে, কারণ আমি ডান দিকে গিয়েছি। এবং এইটা যে সময় নিচ্ছে, এই সময়টা যদি ভাগ করি এটা দিয়ে, তাহলে আমি যেটা পাবো সেটা হয়ে যাবে বেগ। কিন্তু যখন আমি বলবো যে যে কোনো একটা দিকে 5 মিটার গেলাম, দূরত্ব 5 মিটার আমার দূরত্ব, এটাকে আমি 2 সেকেন্ডে ভাগ করছি, তখন আমি পেয়ে যাবো হচ্ছে দ্রুতি। ঠিক আছে, দুইটারই একক একই, দুইটারই সূত্র একই, দূরত্ব ভাগ সময়, আরেকটা হচ্ছে সরণ ভাগ সময়। ঠিক আছে, দুইটারই একক একই, কিন্তু দুইটার কিন্তু পদ্ধতি, জিনিসটা আলাদা। একটাই মান আছে, একটাই মান আছে, কিন্তু দুইটাতে কি, একটাই দেখা যায় যে একটাই দিক থাকে আর একটাতে দিক থাকে না। তাই আমরা বলতে পারি যে বেগ স্কেলার হবে না, বেগ হচ্ছে ভেক্টর এবং দ্রুতি হচ্ছে স্কেলার।
ওকে, এরপর হচ্ছে 32, নিচে কোনটা ভেক্টর রাশি, দৈর্ঘ্য সরণ, দূরত্ব, দ্রুতি, বললাম সরণ, কোনটা ভেক্টর রাশি, শক্তি, ভরবেগ, সময়, তাপমাত্রা। শক্তি, ভরবেগ, সময়, তাপমাত্রা। এই যে তাপমাত্রা স্কেলার, তারপর শক্তি স্কেলার, তারপর হচ্ছে ভর স্কেলার, কিন্তু ভরবেগ যেটা, ভরবেগ হচ্ছে ভেক্টর। ওকে, তাহলে এটার উত্তর হবে ভরবেগ। 33 এর উত্তর ভরবেগ। এরপরে যেটা, এটা হচ্ছে দূরত্ব এবং সরণ নিয়ে, দূরত্ব এবং সরণ নিয়ে প্রশ্নগুলো। আচ্ছা, এটা যেটা বুঝে নিলাম। তো এখন 34 নম্বর যেটা, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন। এখানে একটা পারিপার্শ্বিক আছে, একটা বিল্ডিং। এই বিল্ডিং এর এ বিন্দুতে আমি দাঁড়িয়ে আছি। এই এ বিন্দু থেকে যখন আমি বি বিন্দুতে যাচ্ছি, এই পারিপার্শ্বিকের সাপেক্ষে আমার অবস্থানের একটা পরিবর্তন হয়েছে। এই যে এখানে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলাম, আমার যে দূরত্বের পরিবর্তনটা, সেটা টোটাল যে মানটা আসবে হচ্ছে এবি, তাই না? আমার এই যে এবির মান যদি 5 মিটার হয়, তাহলে আমার যে মানটা আসছে, যে আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলাম, টোটাল কতটুকু পথ গিয়েছি আমি, সেই পথটা হচ্ছে এবি। এখন এবি যে পথটা পেয়েছি, এই এবি পথটাই কি 5 মিটার। এই 5 মিটারটাই হচ্ছে আমার দূরত্ব। কারণ আমি কিন্তু এখন এখানে আপাতত দিক বলছি না, যে আমি সোজা গিয়েছি নাকি আঁকা বাঁকা গিয়েছি, যেভাবেই যাই এটা প্রথমে হবে দূরত্ব। মানটা যেটা আসছে সেটা হচ্ছে দূরত্ব। একটা নির্দিষ্ট পারিপার্শ্বিকের সাপেক্ষে আমার অবস্থানের পরিবর্তনটা হচ্ছে দূরত্ব, এবং সেই অবস্থানের পরিবর্তনটা যদি সরলরৈখিক হয়, পরিবর্তনটা শুধু সরলরৈখিক হলো, শুধু সরলরৈখিক একটা স্ট্রেট লাইন থাকলো, তখন সেটা হবে হচ্ছে সরণ। পারিপার্শ্বিকের সাপেক্ষে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন হলে সরণ। এবং যদি বলে পারিপার্শ্বিকের সাপেক্ষে দূরত্ব বা পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, শুধু অবস্থানের পরিবর্তন, দিকের কোনো হিসাব নেই, সেটা হচ্ছে দূরত্ব। আর যদি বলে নির্দিষ্ট দিকে, সেটা হবে সরণ। ঠিক আছে, এটা হচ্ছে দূরত্ব আর সরণের পার্থক্য। এই যে আমি এভাবে আঁকা বাঁকা গিয়ে বিতে পৌঁছালাম, একটা নির্দিষ্ট পারিপার্শ্বিকের সাপেক্ষে এই যে আমার অবস্থানের কিন্তু ঠিকই পরিবর্তন হলো, এটা দূরত্ব। কিন্তু আমি যখন স্ট্রেট লাইনে যাব, তখন কি হবে, একটা নির্দিষ্ট দিকে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে সরণ। আচ্ছা, তো এরপরে 35, নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন। এই যে আমরা মাত্র বললাম সরণ, নির্দিষ্ট দিকে যখন যাবে সেটা হয়ে যাবে সরণ। এরপরে 36 কোন বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্বকে কি বলে? এই যে আদি অবস্থান এ এবং শেষ অবস্থান হচ্ছে বি, এদের মধ্যে ন্যূনতম যে বস্তুর পরিবর্তনটা, বস্তুর অবস্থানের পরিবর্তন, এই মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, অর্থাৎ সবচেয়ে ছোট যে দূরত্ব, ন্যূনতম দূরত্ব হচ্ছে সবচেয়ে ছোট যে দূরত্বটা। আমি এখানে এই যে আঁকা বাঁকাও যেতে পারি, আবার সবচেয়ে ছোট হচ্ছে একটা এই যে স্ট্রেট লাইন, সরলরেখা। এই স্ট্রেট লাইন সবচেয়ে ছোট, অর্থাৎ শর্টকাট যেটা, একদম সোজা রাস্তা, একদম সোজা রাস্তাটাই হচ্ছে সরল, একদম সোজা রাস্তাটাই সরল। ওকে, এরপর 36 কোন বস্তুর, আচ্ছা 36 শেষ। 37 সরণের দিক কি? গতিপথ বরাবর। আচ্ছা, আমার গতিপথটা কি? গতিপথ হচ্ছে যে দিক দিয়ে আমি যাচ্ছি। আমি এখন এই যে উল্টা দিক দিয়ে এই আঁকা বাঁকা ঘুরে গেলাম, এই যে এ, এই যে বি, এ বি, আমার যেভাবে খুশি এইভাবে এইভাবে আসলাম। তো এখন আমার গতিপথটা কি? গতিপথটা হচ্ছে এই যে আঁকা বাঁকা পথটা হচ্ছে আমার গতিপথ। কিন্তু সরণ কি? সরণ হবে স্ট্রেট, বরাবর। তাহলে সরণটা কি গতিপথ বরাবর হলো? না, সরণটা গতিপথ বরাবর হয়নি। সরণটা কিন্তু এই যে একদম সোজা গিয়েছে, গতিপথ বরাবর যায়নি। তো সরণটা তাহলে কি হচ্ছে? শেষ অবস্থান থেকে আদি অবস্থানের দিকে। আমি কি শেষ অবস্থান থেকে আদি অবস্থানে এসেছি? না, সরণের দিকটা হচ্ছে যেখান থেকে যাত্রা শুরু হয় সেখান থেকে যেখানে যাত্রা শেষ হয় সেটার দিকে। তাইলে আমি বলতে পারি আমার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে যে পথটা, আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যে ন্যূনতম দূরত্ব, সেটাই সরণ। তাহলে সরণের যে গতিপথ, সেই গতিপথটা কি? গতিপথটা হচ্ছে সরণ না, গতিপথটা হচ্ছে যে দিকটা আমি গিয়েছি, গিয়ে ফিরে এসেছি। এবং আবার যেটা শেষ অবস্থান থেকে প্রথম অবস্থানের দিকেও সরণ হবে না, কারণ সরণের দিক কিন্তু উল্টা। সরণের দিক কি? সরণের দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এটাকে যখন আমরা ভেক্টর আকারে লিখি, তখন লিখি এভাবে, এ বি, এ থেকে বি দিকে একটা তীর চিহ্ন দিয়ে দিই উপরে। তো এটা হচ্ছে আমার সরণ। সরণের অবস্থানটা তাহলে কি হবে? সরণের যে অবস্থাটা আমরা প্রকাশ করব, সরণের যে দিক, সরণের দিকটা হবে হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। সরণের দিক আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। আচ্ছা, তাহলে এটা গেল সরণের দিক। তো এরপরে আসি 38 এরকম দিয়েছে, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। ওকে, আর এবারে আঁকা বাঁকা কিছু ইয়ে দিয়ে x থেকে আবার y তে গিয়েছে। তো এই তো দূরত্ব আর সরণ। তো এখন x y সরলরৈখিক দূরত্বটা কি? সরলরৈখিক দূরত্ব মানেই হচ্ছে সরলরৈখিক সরণ। আর এরপরে 39 একটা বৃত্তাকার পথ দেখিয়েছে। সাপোজ এখান থেকে এভাবে গিয়ে আবার বি থেকে বিতেই চলে আসলো। যদি এ বিন্দু হতে এবিসিডি পথে যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতে আসে, সাপোজ এটা এ বিন্দুতে
নিহাল আগে যখন আম বেচতো, ঠিক আছে, এখন তো আম বেচা বাদ দিয়ে দিছে, আম বেচা বাদ দিয়ে এখন কি করতেছে কি জানে, বেকার হয়ে বসে আছে বাসায়। তো এখন এই যে এই বিন্দু থেকে শুরু করে আবার এই বিন্দুতেই আম বিক্রি করতে করতে ফিরে আসলো। তো ঝাঁকাকে আম ছিল 100টা, এখন দেখা গেছে 100টাই আছে, কিন্তু 100টা আমি পচে গেছে, তো বিক্রি হয় না একটাও। তো এইভাবে ফিরে আসলো যে ফিরে আসার পরেও স্মরণ কতটুকু হলো? তো এখন স্মরণ কতটুকু হলো? স্মরণ কিন্তু 0 হচ্ছে, কারণ কি স্মরণ মানে হচ্ছে আদি অবস্থান আর শেষ অবস্থানের পার্থক্য। এখন আদি অবস্থানও a ছিল, শেষ অবস্থানও a আছে, পার্থক্য হলো a মাইনাস a, তাইলে হয় কি? তাইলে হয় 0। ওকে, তাইলে হলো 0। এবং এরপর আমরা দেখি এই যে এটা হচ্ছে c, সাপোজ এই বিন্দুটা c, এটা b, এটা d, ঠিক আছে, যেভাবে খুশি নাম দিলাম। তো এখন আমার কোন দিকে স্মরণ সর্বাধিক হবে? একটা বৃত্তের মধ্যে আমরা জানি এটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা একটা বৃত্ত, বৃত্তের মধ্যে ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে সবচেয়ে বেশি, আর বাকি যেগুলো আছে এই যে এটা কি হচ্ছে, এটা জ্যা, আবার এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা। তো যেভাবেই যাক না কেন স্মরণটা তো আমি এইভাবেই হিসাব করব, ঠিক আছে। এটা যদি ও বিন্দু হয় তখন তার স্মরণ কি? আদি আর শেষ অবস্থানের পার্থক্য ও এ একটা, আবার এটা সাপোজ এপি একটা, আবার এটা এবি একটা। সবগুলো হচ্ছে কিন্তু দেখা যাবে যে কমন সেন্স দিয়ে আমি যদি খালি চোখে দেখি এই এবিটা ছোট, তার চেয়ে একটু বড় এখানে, তার চেয়ে একটু বড় এপিতে, তার চেয়ে একটু বড় এওতে, সবচেয়ে বড় এসিতে, আবার কিন্তু এদিকে গেলে ছোটই হতে থাকবে, ছোট হবে ছোট হবে ছোট হতে থাকবে। তো সবচেয়ে বড় যেটা বৃত্তের সবচেয়ে বড় জ্যা হচ্ছে ব্যাস, এটা আমরা সাধারণ গণিতে শিখে এসেছি, বৃত্তের সবচেয়ে বড় জ্যা হচ্ছে ব্যাস। তাইলে আমার সবচেয়ে বেশি স্মরণ হতে পারে কোথায়? এই এ থেকে সি বিন্দুতে গেলে। আমার তো হবে না, নিহালের হবে। সাপোজ এখানে গিয়ে ও মানবতল দিয়ে আমাকে পেয়ে গিয়েছে, ওর আমগুলা পচা আমগুলাই কিনতে চাচ্ছি, ঠিক আছে, 100 টাকা দিয়ে 100টা আম কিনে নিলাম। তো এখন নিহালের তো ঈদের দিন আর আমারও ভালো, কিন্তু স্মরণটা কিন্তু বেশি হয়ে গেল। স্মরণ তাইলে কত হচ্ছে তখন? এসি হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসে স্মরণ হবে সবচেয়ে বেশি। কোথায় হবে? বৃত্তের ব্যাসে স্মরণ হবে সবচেয়ে বেশি। একটা বৃত্তাকার কক্ষপথে যদি কেউ ঘুরে তাহলে তার স্মরণ সবচেয়ে বেশি কোথায় হবে? স্মরণ সবচেয়ে বেশি হবে এই যে এই বিন্দুতে যদি থাকে, তাহলে এই বরাবর যে ব্যাসটা আছে সেই ব্যাসের দিকেই তার স্মরণ হবে সবচেয়ে বেশি। ওকে, এরপরে 40 নম্বরে চলে আসি আমরা। 40 নম্বরে চলে আসি। তো 40-এ বলেছে একটা বস্তু আর ব্যাসার্ধে একটা বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো এখন এই যে একটা বস্তু সম্পূর্ণ এই যে এটা আছে আর ব্যাসার্ধে একটা বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? আর ব্যাসার্ধে একটা বৃত্ত সম্পূর্ণ একবার ঘুরে আসলে এই যে বিন্দুতে এ থেকে এতে। এখন দূরত্বটা কি? দূরত্বটা হলো এই যে এই ইনিশিয়াল পয়েন্ট, মানে টোটাল যেটা যেখান থেকে শুরু করলে আবার সেখানেই আসলো, তাহলে তার দূরত্ব কিন্তু পুরো পথটাই হবে, তার যে পুরো গতিপথ এই পথটাই হচ্ছে তার দূরত্ব। তার মানে দূরত্বটা হচ্ছে বৃত্তের পরিধি। আর স্মরণটা কি? স্মরণ হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থান বিয়োগ, যদি এখান থেকে শুরু করে এখানেই আসে স্মরণ হবে 0, কিন্তু এখান থেকে শুরু করে এখানে আসলে দূরত্ব হবে বৃত্তের পরিধি আমরা জানি 2πr, তাহলে তার দূরত্বটা হয়ে যাচ্ছে 2πr। তো এখন এরপরে একটা বস্তু একটা স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে 3 মিটার অতিক্রম করলো, বস্তুটির দূরত্ব স্মরণের পার্থক্য কত মিটার? তো এখন এটা হচ্ছে ঝামেলার প্রশ্ন সময় খায়। তো এখন আমরা দেখি 4 মিটার সোজা পূর্ব দিকে গেল, সেখান থেকে সোজা উত্তর দিকে 3 মিটার গেল, ঠিক আছে, এটা হচ্ছে 4 মিটার গেল, আর এটা হচ্ছে 3 মিটার গেল। তো এখন বস্তুটির দূরত্ব স্মরণের পার্থক্য কত? দূরত্ব হচ্ছে 4 যোগ 3 বোঝাই যাচ্ছে, দূরত্ব হবে 7, এবং স্মরণ হবে হচ্ছে এই যে এই বরাবর, এখান থেকে এই বরাবর, এটা হচ্ছে আদি অবস্থান এ, এটা বি, এটা সি। তো এখন এই দূরত্বটা হচ্ছে সি। তো এখন যেহেতু পূর্ব দিকে গিয়ে উত্তরে গিয়েছে, তার মানে কিন্তু লম্বভাবে গিয়েছে, তাইলে আমরা বলতে পারি কি এটা 90 ডিগ্রি। পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাইলে এসি মান হবে হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা রুট, এটা হচ্ছে এসি মান। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করে ফেলি, 16 যোগ 9 হচ্ছে 25, √25 হচ্ছে 25, √25 হচ্ছে 5। তো এটা যত দূরত্ব সবসময় পজিটিভ মান আসে, তাহলে এটা 5 হচ্ছে তার স্মরণ। তাইলে এখন দূরত্ব থেকে স্মরণ বিয়োগ করলে পাই 2, তাহলে আমার উত্তর আসছে 2। 41-এর উত্তর 2 হবে। গেল এটা। এরপরে 42-এ যাই। আচ্ছা, একটা বস্তু বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার স্মরণ কত? একটু আগে দেখলাম, এখান থেকে শুরু করে আবার এখানে ফিরে আসলে স্মরণ কি? আদি বিন্দু যোগ শেষ বিন্দু, শেষ বিন্দু যেহেতু একই, স্মরণ হবে 0, স্মরণ নেই। তো এখন 43, 1 মিনিট একটা দেওয়াল ঘড়ি সেকেন্ডের কাঁটার স্মরণ কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তো 1 মিনিটে এই যে দেখা যাচ্ছে এখানে 12 থেকে সেকেন্ডের কাঁটাটা 1 মিনিটে ঘুরে কিন্তু আবার এই জায়গাতেই ফিরে আসবে 60 সেকেন্ড, কারণ এই টোটালটার মানটাই কিন্তু 60 সেকেন্ড।
এখানে 1 সেকেন্ড, এখানে 2 3 4 5 এভাবে করে ঘুরে ঘুরে আসলো 60 সেকেন্ড। একইভাবে 60 মিনিটে ঘন্টার কাঁটার সরণ কত হবে? ঘন্টার কাঁটার সরণটা হবে কিন্তু কত? 0। তো এখন ঘড়িতে এই যে সেকেন্ডের কাঁটা 1 মিনিটে এভাবে গেল, মিনিটের কাঁটার সরণ কিন্তু তখন কি হচ্ছে? 1 মিনিট হচ্ছে, কারণ সে 1 মিনিট দিয়েছে। কিন্তু যখন এই সেকেন্ডের কাঁটাটা যাচ্ছে, সেকেন্ডের কাঁটা 1 মিনিটে পুরো একবার ঘুরে এসেছে। স্বাভাবিক চিন্তা, ঠিক আছে, স্বাভাবিক চিন্তা। এই যে তিনটা কাঁটা আছে, এক বড়টা হচ্ছে সেকেন্ড 1 মিনিটে পুরোটা ঘুরে আসছে। আরেকটা কাঁটা আছে যেটা হচ্ছে ঘন্টার কাঁটা কত? 12 ঘন্টা, 12 ঘন্টাতে একবার ঘুরে এসেছে, 12 ঘন্টাতে পুরো একবার ঘুরে আসলো, ঠিক আছে, 12 ঘন্টায় পুরো একবার ঘুরে আসলো, আবার 12 ঘন্টায় আবার একবার ঘুরে আসলো, এভাবে করে ঘুরবে। সে 12 ঘন্টা পর পর কি একবার কি করবে? একবার পুরো বৃত্তটা ঘুরছে। আর মিনিটের কাঁটা যেটা, সেটা হচ্ছে প্রতি 60 মিনিটে পুরো একবার ঘুরে আসছে, অর্থাৎ প্রতি ঘন্টায় একবার করে ঘুরে আসছে, প্রতি ঘন্টায় একবার করে ঘুরে আসছে। আচ্ছা, তাহলে এখন যদি সেকেন্ডের কাঁটা 1 মিনিটে ঘুরে, তার মানে কি 60 সেকেন্ড ঘুরলো, 60 সেকেন্ডে সে পুরো ঘড়িটা একবার ঘুরে। বিশ্বাস হলে ঘড়ির সামনে দাঁড়িয়ে দেখে আসুন তো, 60 সেকেন্ডে একবার যদি ঘুরে আসে, তাহলে কি শেষ বিন্দু আর আদি বিন্দু একই হবে? যদি একই হয় তাহলে সরণ কত? 0। তো পরের যে প্রশ্ন, সেখানে চলে আসি আমরা। 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত? তো এখন আমাদের ব্যাস দেওয়া আছে হচ্ছে 10 মিটার, 10 মিটার ব্যাস, আর তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 5 মিটার। তো এখন এটার 1/4 ঘুরে আসলো, পরিধির 1/4, পরিধি হচ্ছে পুরাটা। তো এখন এটার 1/4 হচ্ছে এই যে 4 ভাগ করলাম, 4 ভাগে এটা 1/4 হবে। 1/4 ঘুরে আসলে আমরা জানি যে এখানে ব্যাসার্ধ 5, এখানেও ব্যাসার্ধ 5, তাইলে এই যে সরণ হবে, সরণটা কতটুকু হবে? সরণ হবে হচ্ছে এই সরলরেখিক দূরত্ব, আদি বিন্দু এখান থেকে শুরু করেছে, এখানে শেষ করেছে, এটা হচ্ছে সরণ। এখন সরণটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব আবার। 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটাকে রুটের মধ্যে ফেলে দিই। তো এটা হচ্ছে আমার a, আর এটা c হলে ac এর মান এত, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে 5√2। ওকে, 5√2 এটা হচ্ছে আমাদের মান। আর এই মানটা সম্ভবত কত আসে? 7.071 এরকম কিছু একটা আসবে, 7.071। আচ্ছা, তো এরপরে 45, এক ব্যক্তি 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠে 100 পাক ঘুরলে তার সরণ কত? তো এখন এই যে 7 মিটার হচ্ছে ব্যাসার্ধ, 7 মিটার ব্যাসার্ধ, আর এখন সে পুরো একবার ঘুরলো, পুরো একবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আরো অর্ধেকবার গেল, আরো অর্ধেক গেল, তাহলে তার সরণটা কতটুকু? এই বরাবর, এই স্ট্রেট লাইন বরাবর কিন্তু সরণ, সে পুরো একবার ঘুরে আসছে, ঠিক আছে, এটা আমাদের ব্যাপার না। আমাদের ব্যাপার হচ্ছে এই একবার ঘোরার পরে আরো অর্ধেক ঘুরেছে, এটাই হচ্ছে মেইন। তাহলে তার সরণ কতটুকু হচ্ছে? এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু, এই যে এই বরাবর হচ্ছে তার সরণ, সরণটাই বরাবর হচ্ছে। তাহলে সরণ কত হবে? সরণ হবে হচ্ছে, এটা যেহেতু ব্যাসার্ধ আর এই পুরাটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে দেই, 2 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 14 মিটার, এটাই হচ্ছে তার সরণ, এটা হচ্ছে সরণ। তো এটা একটু মাথা কাটাতে হয়, আর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো বেশি ভুল করে মানুষ, বেশি ভুল করে, কারণ পরীক্ষা অন্যরকম একটা চাপ কাজ করে, সেই চাপের কারণে সহজ প্রশ্নগুলোই ভুল হয়, কঠিন কেউ ভুল করে না, সহজেই ভুল করে বেশি। 5 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে এক বালক 8 পাক সম্পূর্ণ ঘুরলো, বালকটির সরণ কত? তো এখন যতই ব্যাসার্ধ হোক, যতই ব্যাস হোক, সে যদি 8 পাক সম্পূর্ণ ঘুরে, তার মানে এই পয়েন্ট থেকে শুরু করে আবার এই পয়েন্টে ফিরে আসছে, যে পয়েন্ট থেকে শুরু করে সেই পয়েন্টে ফিরে আসলো, তাহলে সরণ কত হবে? আদি বিন্দু বিয়োগ শেষ বিন্দু, মানে একই বিন্দু a - a, ঠিক আছে, তাহলে তার সরণ হচ্ছে 0, একই জায়গায় ফিরে আসলো, মানে সরণ 0। এরপরে 47, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? অবস্থানের পরিবর্তনের হার, অবস্থানের পরিবর্তনকে কি বলে? অবস্থানের পরিবর্তনকে বলা হয় হচ্ছে দূরত্ব। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন দূরত্ব, এবং এটার হার মানে দূরত্ব ভাগ সময়। যদি কোনো কিছুর হার বলে, তাহলে আমরা নিচে সবসময় কি দিয়ে দিব? সময়, একটা নির্দিষ্ট সময়। তাহলে দূরত্ব ভাগ সময় হচ্ছে দ্রুতি, দূরত্ব ভাগ সময় মানে হচ্ছে দ্রুতি। তো নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন হচ্ছে দূরত্ব, এবং সেই অবস্থানের পরিবর্তনের হার, কোনো কিছুর হার মানে হচ্ছে নিচে সময় দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিলে যেটা পাই, সেটা হচ্ছে দ্রুতি। তাহলে উত্তরটা আমাদের আসছে দ্রুতি। আচ্ছা, দ্রুতির একক কি? দ্রুতির একক, দূরত্বের একক কি? দূরত্বের একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে দ্রুতির একক হবে মিটার পার সেকেন্ড। এটা সহজ প্রশ্ন ছিল। দ্রুতির মাত্রা কোনটি? এখন মিটার মানে হচ্ছে, মিটার হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা l, আর s হচ্ছে সময়, সময়ের মাত্রা t ইনভার্স 1, lt ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে আমাদের যে দূরত্ব আছে, দ্রুতির মাত্রা lt ইনভার্স 1।
ওকে, এরপর যদি কোনো গাড়ি ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে 7টায় রওনা হয়ে 6 ঘন্টায় 300 কিলোমিটার পথ অতিক্রম করে, তবে তার গড় দ্রুতি কত? এখন 6 ঘন্টায় 300 কিলোমিটার পথ অতিক্রম করলো, গড় দ্রুতি মানে টোটাল যে দূরত্ব অতিক্রম করেছে 300 কিলোমিটার, ওইটা দিয়ে টোটাল যে সময় নিয়েছে 6 ঘন্টা, সেটাকে ভাগ করে দিব। এটাকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। 52, কোন নির্দিষ্ট দিকে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে, কোন নির্দিষ্ট দিকে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনের হার। তো এখন একটা নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হার কি? একটা নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন বলে দূরত্ব, এবং নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন মানে হচ্ছে নির্দিষ্ট দিকে দূরত্ব। তো নির্দিষ্ট দিকে যখন দূরত্ব বলে, সেটা আমরা বুঝি দূরত্বের দিক থাকলে সরণ হয়ে যায়, দূরত্বের দিক আছে মানে সরণ। এবং এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এটার হার। আবার হার বলেছে, হার বললে আমরা বুঝবো নিচে আসবে সময়। তো এখন সরণ ভাগ সময় মানে হচ্ছে বেগ। নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকে আমরা বলি বেগ, ঠিক আছে? কোন নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বলা হয় বেগ। তো এখন এই বেগটা হচ্ছে, বেগের একক কি? এখন আসছি বেগের একক কি। বেগের একক, সরণের একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তো বেগের এককও দূরত্বের এককের, দ্রুতির এককের মতো একই। আবার বেগের যে মাত্রা আছে, বেগের মাত্রাও দ্রুতির মাত্রাই হবে, lt ইনভার্স 1। তো এটাও বেগের মাত্রা, তাহলে বেগের মাত্রা হচ্ছে lt ইনভার্স 1। আচ্ছা, তো এরপরে 50 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? দেখো এমসিকিউ টাইপের প্রশ্নে এই যে 50 কিলোমিটার পার আওয়ার এটা কত মিটার পার সেকেন্ড বলে দেয়। তো এটার একটা শর্টকাট হচ্ছে 54 কে 3.6 দিয়ে ভাগ করে দিব। কারণ কি? কারণ আমরা দেখি যে 54 কিলোমিটার পার আওয়ার আছে, এই যে পার আওয়ারটা আমি নিচে লিখলাম। তো এখন এটাকে আমি কিভাবে লিখতে পারি? এই কিলোমিটার মানে কি? কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, এবং আওয়ার মানে হচ্ছে 60 সেকেন্ড, 3600 সেকেন্ড। তো এখন 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তো এটাকে যখন আমি ভাগ করব, ভাগ করার পরে কিলোমিটার পার আওয়ারটাকে ভাগ করার পরে কিন্তু এই যে 1000 আর 3600 কে ভাগ করলাম, মান আসবে কত? 3.6 মিটার পার সেকেন্ড, 3.6 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে মানটা আসছে, এই মানটা কিন্তু নিচে থাকবে, নিচে, উপরে 1 আর নিচে 3.6 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কি করব? নিচে যেহেতু আছে 54 এর সাথে 3.6 টাকে ভাগ করে দিব। উপরে থাকবে 1 আর নিচে থাকবে 3.6, ঠিক আছে? যেটা 1 আর এটা 3.6 ভাগ করার পরে পাই। আর যেহেতু মিটার পার সেকেন্ড আছে, এই উপরে মিটার আর নিচে সেকেন্ড, এটা রেখে দিলাম। আর এটা হচ্ছে উপরে 1, ঠিক আছে? কিভাবে আসতেছে? এই যে 1000 কেটে 1 আর এটাকে 1000 দিয়ে ভাগ করলে আসে 3.6, ওইভাবে। তো জিনিসটা এইভাবে দেখতে হবে। এখন 54 কে আমি যদি 3.6 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত আসে? 54 কে 3.6 দিয়ে ভাগ করলে আসবে 15 মিটার পার সেকেন্ড। তো এটা হলো আমার উত্তর। তারপর ত্বরণের একক কি? ত্বরণের একক আমরা দেখেছি যে বেগ ভাগ সময়, তো বেগের একক ভাগ সময়ের একক মানে হচ্ছে ত্বরণের একক। এটা গেল। এরপরে 56, ত্বরণের মাত্রা কোনটি? ত্বরণের মাত্রা, এই যে m হচ্ছে ভর মানে হচ্ছে m হচ্ছে মিটার মানে হচ্ছে লেংথ হচ্ছে l, s হচ্ছে সময় মানে টাইম t, আর ইনভার্স 2 হচ্ছে এই যে 2। m হচ্ছে মিটারের জন্য দৈর্ঘ্যের জন্য l হচ্ছে লেংথ, আর s হচ্ছে সময়ের জন্য t, এই lt ইনভার্স 2 এটা হচ্ছে ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা। আর ত্বরণের একক যেটা, সেটা হচ্ছে এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে নিচে কোন রাশিগুলোর একক ও মাত্রা একই নয়? দ্রুতি বেগের একক মাত্রা একই, ত্বরণ মন্দন একক মাত্রা একই, সরণ দূরত্ব একক মাত্রা একই, কিন্তু বেগ আর ত্বরণ একক আর মাত্রা কিন্তু আলাদা। বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড আর ত্বরণের মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ হচ্ছে বেগের হার, ঠিক আছে? বেগ পরিবর্তনের হার, যেটা বেগ পরিবর্তন হচ্ছে, সেই বেগ পরিবর্তনের যে হার, সেটাই হচ্ছে ত্বরণ। আচ্ছা, তাহলে এরপরে যেটা, সেটা হচ্ছে 58, সমবেগে চলমান বস্তুর ত্বরণের মান কত? সমবেগে যাচ্ছে, অর্থাৎ সব সময় তার বেগ 1। এখন এই পজিশনে তার বেগ ধরলাম সাপোজ ইউ হচ্ছে, এই পজিশনে বেগ ইউ, আবার বি পজিশনেও বেগ ইউ। যেহেতু সমবেগে যাচ্ছে, তাই দুইটা বেগ কিন্তু সমান হবে। তো এখন বি পজিশনে শেষ বেগ ভি ধরলাম আমি 50, আবার ইউ যেহেতু সমবেগে যাচ্ছে, তাই এটাও 50 হবে। তাহলে এখন ত্বরণের পরিবর্তন আমরা জানি, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে ত্বরণের মান যেটা আসবে, a হচ্ছে বেগের পরিবর্তন v - u আর ডিভাইডেড বাই t। এখন বেগ পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ, তাহলে বেগের পরিবর্তনটা হবে 50 - 50 ডিভাইডেড বাই t। সময় সাপোজ আমি নিলাম 50 সেকেন্ড, এটা 50 দিয়ে ভাগ করে দেই, তাহলে 50 - 50 0 ডিভাইডেড বাই 50 মানে হচ্ছে 0। তাহলে আমার যে ত্বরণ আসছে, ত্বরণের মানটা 0 আসবে। সব সমবেগের ক্ষেত্রে দেখতে পাবো যে আদি বেগ শেষ বেগ সমান, তাহলে আমাদের পার্থক্য কি হবে? সমান দুইটা জিনিসের পার্থক্য হবে 0।
আর 0 সময় যাই থাক ভাগ করে দিব 0 চলে আসবে। তাহলে সবসময় সমবেগে ত্বরণের মান হবে 0, ত্বরণের মান সমবেগে 0 থাকবে। আচ্ছা, এটার পরে আসি। এটার পরে যেটা সেটা হলো ত্বরণের বেলায় কোনটি সঠিক নয়। a = v/t, a = v/t হয় বেগ, বেগের পরিবর্তন, সাপোজ এটা বেগের পরিবর্তন ভাগ সময় হচ্ছে। তারপরে a = v - u / t, ঠিক আছে। তো এখন v/t এটাও ঠিক, v কে যদি আমি ধরি যে গড়বেগ না, ঠিক আছে, এটা আদিবেগ বিয়োগ শেষ বেগ বিয়োগ আদিবেগ, গড়বেগ না শেষ বেগ বিয়োগ আদিবেগ। তো এখন শেষ বেগ অনেক সময় দেখা যায় যেটা থাকে আদিবেগ হয় 0, তাহলে আদিবেগ যদি 0 হয় এই 0টাকে আমি মুছে এটাকে v/t হিসেবে লিখতে পারি, তাই এটা ঠিক। আবার a = v - u / t, এখানে আদিবেগের সাপোজ কোন একটা মান আছে বা এমনি জেনারেল যে সূত্র এটাও ঠিক, তাহলে এই দুটোই ঠিক। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে a = 2s / t স্কয়ার। তো এটা কিভাবে আসলো 2s / t স্কয়ার, 2s / t স্কয়ারটা যেভাবে আসে এটা কিন্তু সূত্র থেকেই আসে, 2s = at স্কয়ার। তো এটা কোথা থেকে আসলো, এটা কোথা থেকে আসছে, এই যে s = ut প্লাস হাফ at স্কয়ার, ঠিক আছে। তো এখন সাপোজ আমার u এর মান দেওয়া হচ্ছে 0, u এর মান 0 হইলে এটা মুছে দেই, এটা চলে আসবে কি 0। তো এখন এই যে 2 at হাফ at স্কয়ার আছে, এই 2টা এই পাশে পাঠিয়ে দেই, 2s হচ্ছে at স্কয়ার। তাহলে 2s এর মান আসবে হচ্ছে যত হাফ, এই যে ut প্লাস হাফ ছিল এটা হচ্ছে s এর মান ছিল, s এর মান। তো এখন u এর মান যদি 0 হয়, আদিবেগ 0, তাহলে এটা নাই, এটা বাদ। এখন এই 2টা এই পাশে নিয়ে আসবো, 2টা এই পাশে নিয়ে আসলে গুণ আকারে হয়ে যাবে 2s = at স্কয়ার। এখন t টা আবার এই পাশে নিয়ে আসি, t টা এই পাশে নিয়ে আসলে 2s / t স্কয়ার হয়ে যাবে। তাহলে এর মান কি 2s / t স্কয়ার লেখা যায় যখন আমার আদিবেগ 0 হয়। আদিবেগ যদি 0 হয় তাহলে কোথা থেকে আসবে এটা, এটা আসলে হচ্ছে s = ut প্লাস হাফ at স্কয়ার, এই সূত্র থেকে। এই ut, u এর মান 0 তাই এটা মুছে দিলাম, এরপর 2টা এই পাশে নিয়ে আসলাম, তারপর at স্কয়ারের এই t স্কয়ারটাও এই পাশে নিয়ে আসলাম, তাহলে একে আমি 2s / t স্কয়ার হিসেবে লিখতে পারি। কিন্তু লাস্টে যে সূত্র আছে a = v / t স্কয়ার, এটা কখনোই হবে না, এটা হবে না। a = v / t স্কয়ার কোনো সূত্র নয়। ওকে, তাহলে এটা মুছে দিলাম। এরপরে 60 নাম্বার লাস্টেরটা চলে আসছে, এটা গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর 4 মিটার পার সেকেন্ড হয়। তো এখন এখানে একটা ভুল হয়, জেনারেল ভুল হচ্ছে আমরা আদিবেগ এবং শেষ বেগ চিহ্নিত করতে ভুল করি। আমাকে বলা আছে যে 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পায়, তার মানে আমার আদিবেগটা ছিল 20 মিটার পার সেকেন্ড, এখন কমে কত হয়েছে, কমে হয়েছে 4 সেকেন্ড পরে 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, এবং আমার সময়ের ব্যবধান হচ্ছে 4 সেকেন্ড। তাহলে আমার ত্বরণটা কত হবে v - u / t। তো এখন অনেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেয়, সেটা কিন্তু হবে না। যখন ত্বরণ বের করতে বলছে আমাকে শেষ বেগ থেকে আদিবেগ বিয়োগ করতে হবে। শেষ বেগ 4, আদিবেগ হচ্ছে 20, এটা বিয়োগ করার পরে 4 দিয়ে ভাগ করব, পাবো -16 / 4। তাহলে এটার মান হচ্ছে -4 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে অনেক সময় কি করে যে ত্বরণের মান মাত্রা যে এককের জায়গায় দিয়ে দেয় মিটার পার সেকেন্ড, বেগের মাত্রা দিয়ে দিল, বেগের একক দিয়ে দিল, এবং ওইটাই দেখা গেল আমরা টিক দিয়ে আসলাম। পাশের অপশনেই দেখা গেল ছিল 4 মিটার পার সেকেন্ড দেওয়া ছিল, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওইটার মধ্যে আমি 4 মিটার পার সেকেন্ড দিলাম, তাহলে কিন্তু আমার উত্তর হিসেবে সেটা গণ্য হবে না, কারণ আমার এককটা ঠিক রাখা লাগবে। এবং পরীক্ষা আমরা বেশিরভাগ ভুল যেগুলো করি সেগুলো দেখা যায় এই সহজ ভুলগুলোই হয়। আবার দেখা যায় যে মাইনাসের জায়গায় অনেকে প্লাস দিয়ে আসলো, কিন্তু এটা যেহেতু ত্বরণ বলেছে, ত্বরণ হলে মাইনাস দিতে হবে, কারণ আমার ত্বরণটা কি এসেছে ঋণাত্মক। যদি বলতো মন্দন কত, মন্দন অলরেডি একটা নেগেটিভ টার্ম, তাই যদি আমার ত্বরণ নেগেটিভ আসে, মন্দন টার্মটা নেগেটিভ, তাই নেগেটিভটা দিব না, আলাদা করে নেগেটিভটা রেখে মন্দন বললে শুধু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার দিব। আমাকে যেহেতু বলেছে ত্বরণ কত, তাই এটা -4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম 60টা প্রশ্ন করা শেষ। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।